যন্ত্রণা বলে যন্ত্রণা, ফিনকি দিয়ে ওঠা বিষের মতো যন্ত্রণা। যাত্রার যন্ত্রণা তো আর নয়। সায়েন্সায় হিন্দুস্তান, স্বয়ং দিল্লীশ্বর আবুল মুজাফফর মঈনুদ্দিন মোহাম্মদ শাহ ফারুকশিয়ারের যন্ত্রণা বলে কথা। আর সমুদ্র হিমাচল, প্রায় সমস্ত ভারতীয় উপমহাদেশের একছত্র অধিপতি ঔরঙ্গজেবের পৌত্র, প্রথম বাহাদুর শাহের পৌত্র, একদা সুবে বাংলার শাসক আজিম উস খানের পুত্র, মুঘল সম্রাট ফারুকশিয়ার। শাহজাদা অসামান্য রূপবান, কিন্তু শরীর স্বাস্থ্য কোনোদিনই বিশেষ সুবিধের নয়। মাঝে মধ্যে ছোটোখাটো নানা ব্যারাম লেগেই থাকে। তবে এই সমস্যাটা খুব ভোগাচ্ছে। তার দ্বিতীয় বিবাহ ঠিক হয়ে আছে যোধপুরের রাজপুত মহারাজা অজিত সিংয়ের কন্যা ইন্দিরা কানওয়ারের সঙ্গে। বিজিত রাজা দিল্লির বশ্যতা স্বীকার করে বাদশার সঙ্গে সন্ধি করতে চাইলে এই বিয়ের প্রস্তাবনা। কিন্তু নতুনতম এই উপসর্গটার জন্য বিবাহ অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে। পরিস্থিতি যেমন ঘোরালো, তাতে বিয়ের মতো বিশাল সমারোহে কেন্দ্রীয় চরিত্র হতে পারা তো দূরের কথা, উরু আর তলপেটে সন্ধিস্থলে বড় সড়ো মাংসস্ফীতির কারণে বাদশাহ ঠিকমতো উঠতে বসতে পারছেন না। তদুপরি গোদের ওপর বিস্ফোরা সদিশ পায়ুদ্বারে প্রবল ব্যথা, মলত্যাগ করতে গেলে রীতিমতো রক্তপাত হচ্ছে। আশু নিরাময় খুবই জরুরি, কিন্তু কোনো ওষুধই কাজে আসছে না। মুঘল দরবারে হাকিমদের নাজেহাল অবস্থা, তাদের সামর্থ্য মতো সম্ভাব্য সমস্ত রকম চিকিৎসায় ব্যর্থ হয়েছে। তাহলে এখন উপায়? সময়টা 1715 সালের মাঝামাঝি। বেশ কিছু কাল হলো বাদশার কাছে তাদের ব্যবসা সংক্রান্ত বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কলকাতা থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি দল এসে পৌঁছেছে দিল্লিতে। সঙ্গে পর্যাপ্ত উপঢৌকন, যার দাম তখনকার হিসাবে 1-2 লাখ টাকার কিছু বেশি, ও 1001টি সোনার মোহর নজরানা। এর সঙ্গে দরবারে ওমরাদে নানা ধরনের উৎকোচ, যার অর্থমূল্য 1,08,000 টাকার কিছু বেশি। এই সব কিছু দিয়ে বাদশাহ হিন্দের সঙ্গে সাক্ষাৎ করে তারা পেশ করেছে কলকাতা গভর্নরের আর্জিপত্র। আলোচনার চূড়ান্ত কোনো রফাসূত্র না বেরোনো পর্যন্ত বাদশাহে মেহমান হয়ে তারা রয়ে গেছে এই রাজধানীতেই। স্বয়ং ফারুকশিয়ারের অসুস্থতার খবর কান এড়ায়নি এই ইংরেজ প্রতিনিধি দলের প্রধান ক্যাপ্টেন জন সারমনের। তার আর্মেনিয়ান দোভাষী খোয়াজা সারহেদ মারফত অনেক গোপন কানাঘুষোয় গোচরে আসে তার। শোনা যায় সম্রাট নাকি ঈষৎ খামখেয়ালি। তার বাবার মতো তিনিও বেশ পছন্দ করেন ইংরেজদের। বিলিতি খেলনা খুব ভালোবাসেন। বড় হয়েও নাকি ছোটবেলার মতো বিচিত্র সব খেলনার লোভ ছাড়তে পারেননি। তার উপর বর্তমানে স্ফোটক এবং মাংসস্ফীতির দুরূহ সমস্যা একেবারে পেরে ফেলেছে সম্রাটকে। উড়ে উড়ে আসা এইসব নানা কথা শোনার সঙ্গে সঙ্গে মাথার ভিতর তাস ছড়িয়ে পড়ে ধুরন্ধর ক্যাপ্টেনের। সহসা নজরে পড়ে তার হাতেই রয়েছে তুরুপের তাস। বৃথায় এতদিন আকাশ পাতাল ভেবে মরছিলেন তিনি। তার দলেই যখন রয়েছে ক্যাপ্টেন উইলিয়াম হ্যামিল্টনের মতো একজন অসাধারণ শল্য চিকিৎসক, তখন আর চিন্তা কী? ওমরাদের মুখে মুখে বাদশাহের খাস লোকজনের কাছে খবর পৌঁছায় ইংরেজদের ওই প্রতিনিধি দলে একজন ডাক্তার আছে, যিনি এই ধরনের অসুখের চিকিৎসা করতে সিদ্ধহস্ত। কিন্তু দরবারে হাকিমরাই বা এমন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মেনে নেবে কেন? ইংরেজ ডাক্তার যদি সত্যি সত্যিই বাদশার রোগ সারিয়ে দিতে পারেন, তাহলে তো লজ্জায় তাদের নাক কান সব কাটা যাবে। সম্রাটের কানে খবর দেয়া হলো। কিছুতেই বিশ্বাস করা যায় না এই সব লালমুখো সাহেবগুলোকে। না জানি কী সব বিষ-টিষ মেশানো আছে ওই সব ওষুধে। তো সেসব বিরোধিতা শেষমেশ ধোপে টিকল না। সন্দেহ নিরসন করতে পরীক্ষামূলকভাবে হ্যামিল্টনের ওষুধ আগে খাওয়ানো হলো বাদশাহের খানসামা তকারাব খানকে। কোনো কুপ্রভাব ধরা না পড়ায় অবশেষে ওই বছরের আগস্ট মাস নাগাদ বাদশাহের অন্দরমহলে ডাক পড়ল হ্যামিল্টনের। বাদশাহ ফারুকশিয়ারের কুচকির চিকিৎসা শুরু করলেন ডাক্তার সাহেব। মাসখানেকের মধ্যে ব্যথাটাকে কবজাতেও এনে ফেললেন। কিন্তু মাস ফিরতে না ফিরতে এবার ভয়ঙ্কর হয়ে উঠল পায়ুদ্বারের ব্যথাটা। ডাক্তার বুঝলেন কুচকির আগের ব্যথা আর পায়ুদ্বারের এই প্রদাহ সম্ভবত পরস্পরের সঙ্গে জড়িত। এই ব্যথাটা নিশ্চয়ই নালি ঘা বা ভগন্দর। পশ্চিমী চিকিৎসার পরিভাষে যাকে বলা হয় ফিস্টুলা। হ্যামিল্টনের চিকিৎসা কার্যকরী হলো এক্ষেত্রেও। যন্ত্রণার প্রকোপ কমে এলো কয়েক সপ্তাহের মধ্যেই। কয়েক মাসের মধ্যে উপশম পেয়ে যার পরনায় উচ্ছ্বাসিত হলেন শাহজাদা। এমন যন্ত্রণাদায়ক রোগ থেকে আরোগ্য পাওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না এই দুনিয়ায়। 1 মাস ধরে উৎসব লেগে গেল সারা দিল্লি জুড়ে। আর সেই সঙ্গে তোড়জোড় লেগে গেল রাজপুত কন্যার সঙ্গে বাদশাহের
বিলম্বিত বিবাহ অনুষ্ঠানে। বিয়ের পরে রাতে বাদশাহ নিজের নববিবাহিতা বেগমকে নিয়ে ভুবন বিখ্যাত লালকেল্লায় প্রবেশ করলেন প্রধান ফটক লাহোরীর দরওয়াজা দিয়ে। ইতিহাস বলছে 1715 সালে 27শে সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত সেই বিবাহের মতো বর্ণাঢ্য ও ব্যয়বহুল বিবাহ সমারোহ নাকি সে সময় রাজা বাদশাদের মধ্যেও ছিল বিরল। বিশেষ এক ধরনের 5টি সমকেন্দ্রিক গোলাকার খোপ বিশিষ্ট একটি সোনার থালা নির্মিত হয় সেই উপলক্ষে। থালাটির প্রথম খোপে ভরা ছিল হিরে, দ্বিতীয় খোপে চুনি, তৃতীয়টিতে পান্না, চতুর্থটিতে পোকরাজ এবং মাঝখানে ছিল বহুমূল্য সব মুক্তো। হ্যামিল্টনের চিকিৎসার উল্লেখ করে যেসব ঐতিহাসিক নথি পাওয়া যায় তাতে স্পষ্ট উল্লেখ নেই সাহেব ডাক্তারকে বাদশার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছিল কিনা। তখন সেই অর্থে অ্যানেস্থেসিয়া আবিষ্কার হয়নি। সহজে অনুমেয় যে অজ্ঞান বা অবশ না করে কাটাছেঁড়া কী ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। অনেক ক্ষেত্রে অবশ্য আফিম খাইয়ে রোগীর চেতনা লুপ্ত করে অস্ত্রোপচার করার দৃষ্টান্ত আছে। কিন্তু যুদ্ধে জখম সেনানায়কের ক্ষতস্থানে অস্ত্র চালানো আর সজ্ঞানে থাকা ভারত সম্রাটের শরীরে অস্ত্রোপচার তো এক কথা নয়। তবে পরিস্থিতি বিবেচনা করে মনে করা হয় এক্ষেত্রে ক্যাপ্টেন হ্যামিল্টনকে অস্ত্রোপচারে আশ্রয় নিতে হয়েছিল, আর ভালো সার্জন হওয়ার শর্ত মেনে অপারেশন সারতে হয়েছিল খুব কম সময়ের মধ্যে। না হলে বাদশার পুরস্কার হিসাবে সাহেবের অস্ত্রোপচারের সরঞ্জামগুলি সোনায় বাঁধিয়ে দেবেনই বা কেন? প্রসঙ্গত সেই সঙ্গে সাহেবকে বাদশাহী উপহার হিসাবে দেওয়া হয়েছিল একটি হাতি, একটি আরবি ঘোড়া, নগদ 5,000 টাকা, 2টি হীরের আংটি এবং একটি মণিমাণিক্য খচিত শিরভূষণ, যা টুপিতে পালক লাগানোর কাজে ব্যবহৃত হয়। একে সাহেব ডাক্তারের জোর বরাত ছাড়া আর কি বলা যায়। আসলে তেমন একটা বড় দরের ডাক্তার ছিলেন না তিনি। ডাক্তারি পাশ করেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাবিকদের সঙ্গে ভাগ্যান্বেষণের ভারতের উদ্দেশ্যে ভিড়ে পড়েছিলেন জাহাজে ডাক্তার হয়ে। তিনি স্কটল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের মানুষ। লেখাপড়া সম্ভবত গ্লাসগো ইউনিভার্সিটিতে। প্রথম মাদ্রাজে আসা 1709 সালে। তারপর অধুনা তামিলনাড়ুর কাড্ডালোরে কয়েক বছর কাটিয়ে চলে আসেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ঘাঁটি কলকাতায়। তখনকার কলকাতার রোগভোগের ডিপো। অতিরিক্ত আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, এই দেশে নানা সংক্রমণ, জ্বর, ম্যালেরিয়া, ওলা ওঠা আন্ত্রিক তখন ইংরেজদের কাছে রীতিমতো আতঙ্ক। সেই পরিবেশে 3 পাউন্ড মাস মাইনের সেকেন্ড ডাক্তারের কাজ করে তার দিন চলছিল। এমন সময় ভাগ্যদেবী তার প্রতি প্রসন্ন হলেন। ব্রিটিশ উচ্চপদস্থ কাউন্সিলের কেউ রাজি না হলে জন সারম্যান, হিউ বারাকার আর এডওয়ার্ড স্টিফেনসনের সঙ্গে দিল্লির বাদশাহ দরবারে পাঠানো প্রতিনিধি দলের সদস্য হয়ে রওনা দিলেন ভারতের রাজধানীর দিকে। আরোগ্য পেয়ে বাদশাহ হ্যামিল্টনকে নিজের ব্যক্তিগত চিকিৎসকের পদ দিতে চেয়েছিলেন। সাহেব রাজি হননি, তবে তিনি সেই প্রস্তাব সরাসরি নাকচ করেননি। কথা দেন নিজের দেশে পরিবারের সঙ্গে দেখা করে আরও ভালো ভালো ওষুধ নিয়ে ফিরে সম্রাটের খাস চিকিৎসক হিসাবে কাজে যোগ দেবেন। কিন্তু সে সুযোগ তার জীবনে আসেনি। কলকাতায় ফিরে কয়েকটা বছর কাটানোর পর 1717 সালে 4ই ডিসেম্বর রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া সেই সাহেব ধন্বন্তরীর মৃত্যু হয়। কলকাতা সেন্ট জনস চার্চের গোরস্থানে তার সমাধিটি আর নেই, কিন্তু তার ওপরে সাদা পাথরের সমাধি ফলকটি আজও রক্ষিত আছে জব চার্নকের সমাধি মন্দিরের চাতালে। তাতে ফার্সি অনুবাদ সহ ইংরেজিতে যে কথাগুলো লেখা আছে তার মূল বক্তব্য এই পাথরের নিচে যিনি শায়িত আছেন তার স্মৃতি এই দেশের কাছে বিশেষ উল্লেখযোগ্য, কারণ তিনি হিন্দু সম্রাট ফারুক শিয়ারের এক মারণব্যাধি ম্যালিগ্যান্ট ডিস্টেম্পার থেকে আরোগ্য দিতে সক্ষম হয়েছিলেন, এবং সেই কীর্তি বলে তিনি যে শুধু সেই মহান বাদশার সভায় উচ্চ প্রশংসিত হয়েছিলেন তাই নয়, নিজের দেশ গ্রেট ব্রিটেন সহ সমগ্র ইউরোপ মহাদেশকে গৌরবান্বিত করেছিলেন। রাজার অসুখ তো সারল, কিন্তু হলোটা কি তাতে? উত্তরে বলতে হয় তাতে কি না হলো। একটা ঘটনা যদি একটা উপমহাদেশের ভাগ্য চিরকালের জন্য বদলে দিতে পারে, তাকে আমরা যুগান্তকারী ছাড়া কী বা বলতে পারি। বাদশাহ সেরে উঠে হ্যামিল্টনের সুচিকিৎসা চূড়ান্ত ইনাম হিসাবেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে বসলেন বাৎসরিক 3,000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যায় নিঃশুল্ক ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র, যা ইতিহাসে ফারুক শিয়ারের ফরমান নামে খ্যাত। সময়টা ছিল 1717 সালের এপ্রিল। এই ফরমানে ইংরেজরা হাতে আকাশে চাঁদ পেল। আরও অনেক কিছুর সঙ্গে জুটে গেল পূর্ব করায়ত্ত, সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা নামের 3টি গ্রামের পাশাপাশি আরও 38টি গ্রাম কেনার, নিজেদের টাকশাল খোলার,
পণ্য আমদানি রপ্তানি দস্তকদানের এবং সর্বোপরি ফোর্ট উইলিয়াম দুর্গের সীমারেখা বাড়ানোর অনুমতি। এতদিন ধরে বাদশার কাছে দরবার করেও ইংরেজরা যে ব্যাপারটা মোটেও সুবিধে করতে পারছিল না, তার সমাধান যে এইভাবে হবে সে আর কে ভাবতে পেরেছিল। সারা ভারতে তখন জটিল পরিস্থিতি। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের ভয়ানক দুর্দিন। ফারুক শিয়ার শাসক হিসাবে নিতান্তই দুর্বল। তিনি নামে বাদশাহ হিন্দুস্তান হলেও আসল ক্ষমতা ছিল সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত তার উজির আবদুল্লাহ আর সেনাধ্যক্ষ হুসেন আলীর হাতে। চারদিক থেকে মাথাচাড়া দিয়ে উঠছে মারাঠা, শিখ, নিজাম ইত্যাদি আঞ্চলিক শক্তি। তাদের পাশাপাশি আওয়াধ আর বাংলার নবাবেরা। নির্মম হাতে জাট ও শিখদের বিদ্রোহ দমন করেছেন ফারুক শিয়ার। নিষ্ঠুরভাবে হত্যা করেছেন শিখ গুরু বান্দা বাহাদুরকে। তাতে সুবিধে হয়নি। এদিকে বাংলায় দিল্লির মসনদে অধীন হয়েও নিজের মতো শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন নবাব মুর্শিদকুলি খাঁ, আর ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক একেবারে আদায় কাজকলায়। এই রকম পরিস্থিতিতে ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব অপরিসীম। কারণ হাজার হোক, ভারতে ব্যবসা বাণিজ্য জাঁকিয়ে বসার পক্ষে যে এটা একটা কেন্দ্রীয় অনুমোদন তা মেনে নেওয়ার আর উপায় নেই। এ যেন ইংরেজদের কাছে আরও এক দফা ম্যাগনা কাটা লাভ, যা তাদের সামনে খুলে দিতে লাগলো একের পর এক সম্ভাবনার দরজা। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলো বুদ্ধিমান ইংরেজরা। যেভাবে ফুটবল মাঠে দুর্ধর্ষ স্ট্রাইকার বল পায়ে পেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে জালে বল ঠেলে দিতে ভুল করে না, সেইভাবেই বাজিমাত করলো ইংরেজ বণিকেরা। এক দশকের মধ্যে তারা ফুলে ফেপে হয়ে দাঁড়ালো বাংলার অন্যতম নির্ণায়ক শক্তি। বিলিতি কোম্পানি রমরমা এমনই বাড়তে শুরু করলো যে অচিরেই দুশ্চিন্তার ভাঁজ পড়ল বঙ্গ অধীশ্বর মুর্শিদকুলি খাঁর নাতি সিরাজউদ্দৌলার কপালে। আর তাই ইংরেজদের শায়েস্তা করতে মসনদে সদ্য বসা তরুণ নবাব আক্রমণ করে বসলেন ইংরেজ রাজধানী কলকাতা। সেই থেকে যে প্রত্যক্ষ শত্রুতার জন্ম, তার অবসান 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের পরাজয়। তারপর বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হওয়ার পালা। পলাশি রণাঙ্গনে ব্রিটিশ সাম্রাজ্যের সেই যে খুঁটি পোতা হলো, তারপর থেকে আর তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। জিডিপি বা গড় অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে তখনকার ভারতবর্ষ পৃথিবীর অন্যতম ধনী ও সম্পদশালী দেশ। সেই দেশে 200 বছরের কাছাকাছি শাসন ও শোষণ করে ইংরেজরা হয়ে উঠতে পেরেছিল বিশ্বের বৃহত্তম ঔপনিবেশিক ও অর্থনৈতিক শক্তি। সেই দীর্ঘ ঔপনিবেশিক শাসনই আমূল বদলে দিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, ভাষা, সংস্কৃতির আদল অভিমুখ। এরই উত্তরাধিকার আমরা বহন করে চলেছি আজও। যদি এই পাল্টে যাওয়া দেশ কালের বাস্তবটাকে মানি, তাহলে তো অস্বীকার করার উপায় নেই যে এত বড় পালাবদলের মূল বীজ সন্নিহিত ছিল 1717 সালের সেই ফারুক শিয়ারের ফরমানেই। আর সেই বীজ থেকেই পরবর্তীকালে ব্রিটিশ বৃক্ষ ভারত ছেয়ে ফেলে। এই সম্পূর্ণ ঘটনার মূল কারিগর কিন্তু সেই স্কটিশ ডাক্তার উইলিয়াম হ্যামিল্টন। কারণ তার শল্যবিদ্যায় যন্ত্রণাক্লিষ্ট সম্রাট আরোগ্যের সুখ পান এবং সেই কৃতজ্ঞতা থেকেই প্রত্যাশার অধিক প্রাপ্তি যোগ ঘটে সাহেবদের। পাঠ্য বইয়ের এই মানুষটিকে আজ হয়তো আর খুঁজে পাওয়া যাবে না কোথাও, কিন্তু কালান্তরে অন্যতম অনুঘটক হিসাবে তার নামটি না থেকেও আরও বেশি করে থেকে যাবে অনুসন্ধিৎসু নজরে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।